শনি ও মঙ্গলেই হবে বোধহয়। যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়। দুদিনের জন্য তো ছুটি পাওয়া গেল, চল না কোথাও ঘুরে আসি। তা কোথায় যাবি? একটা আশ্চর্য সরোবর আছে, সেখানে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জলজীবনের প্রথম বড়শিতে হৃদয়বিদ্ধ করার জন্যে উদ্গ্রীব হয়ে আছে। তাই নাকি? তাহলে তো যেতেই হচ্ছে। জীবনে কখনো কয়েকটা পুঁটি মাছ ছাড়া অন্য কিছু জল থেকে তোলার সৌভাগ্য আমার হলো না। এই সুযোগ আবার কেউ ছাড়ে? তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলের পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকানির সাথে মানুষের গুঁতো খেতে খেতে ভাতের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। সামনে দেখবেন নিচু একটা জলার মতো জায়গার ওপর দিয়ে রাস্তার লম্বা সাঁকো চলে গেছে। তারই ওপর দিয়ে বিচিত্র ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারের পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। এ আবার কোথায় এসে পড়লাম রে বাবা? কোনো জনমানব দেখতে পাচ্ছি না। পাখিগুলো মনে হচ্ছে কোনো কিছুর ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। কি বাজে ভ্যাপসা গন্ধ রে বাবা, মনে হচ্ছে ওই জলাটা থেকে আসছে। চল আমাদের ওই জলার কাছে গিয়েই দাঁড়াতে হবে। ওখান থেকেই গাড়ি করে ঘন জঙ্গল পেরিয়ে যেতে হবে আমাদের। সামনে ঘন জঙ্গলের ভেতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। সে নালার মতো রেখাও কিছু দূর গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে। ভাগ্যিস এরা দুজন সঙ্গে আছে, কিন্তু এরা দুজন তো আমার মতন মাছ ধরতে ভালোবাসে না। তাহলে এরা এখানে কি মতলব নিয়ে এসেছে কে জানে। তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন। ওহ, কি মশা রে বাবা! হ্যাঁ রে, কি ব্যাপার বলতো? এখনো কোনো গাড়ির দেখা নেই। উফ, কি মশা! ওরে বাবারে, ওহ কি মশা! চল বরং ফিরে যাই। মনে হয় কোনো গাড়ি আসছে। সে শব্দে আপনারা কিছু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটা ক্ষীণ আলো দুলতে দেখা যাবে, ও তারপর একটা গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। যেমন গাড়িটি তেমনি গরুগুলি। মনে হবে পাতালের কোন বামনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। চল, কি আর করা যাবে। চল। মনি, তুই একটু সরে যা, আর তুই একটু পিছিয়ে বস, না হলে আমি বসতে পারবো না যে। চল চল চল, এই এই চল চল, এই চল চল, এই চল চল। তারপর গরুর গাড়িটি যে পথে এসেছিল সেই পথেই ফিরে চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটা সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেয়াল বুঝি অভেদ্য, কিন্তু তবুও গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে চলবে, পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থাপন বিপর্যস্ত হবার সম্ভাবনায় বেশ কিছুক্ষণ অস্বস্তি বোধ করবে।
ওহ মনি, একটু সরে বস, আমি আর কোথায় সরবো বলতো? না হলে আমি পড়ে যাব যে। চল চল, হাই হাই, চল চল, হাই চল চল, হাই চল চল। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছে। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারধারে। সময় সেখানে স্তব্ধ, স্রোতহীন, সময় স্তব্ধ। সুতরাং এ আচ্ছন্নতা যে কতক্ষণ ধরে থাকবে বুঝতেই পারবেন না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝঞ্ঝনায় জেগে উঠে দেখবেন ছইয়ের ভেতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সউৎসাহে একটি ক্যানিস্তারা বাজাচ্ছে। কি গো কাকা, এটা তুমি কি করছো? আগে ওই শালার বাঘ খেদাতে। ও আচ্ছা, কিন্তু এইভাবে বাঘ তাড়ানো যায় নাকি? আগে বাঘ মানে চিতাবাঘ বাবু, অন্য কিছু না। এদের নিতান্ত খিদে না পেলে এই ক্যানেস তারা বাজিয়েই এদের তাড়ানো যায়। হাই চল, হাই চল চল, হাই চল। শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বাঘ থাকা কিভাবে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল এক মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে এসেছে। তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সবকিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরে নানা প্রাণীদেহ আরকের মধ্যে যেমন থাকে। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পাগুলো নানান স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। একটা পচা গন্ধ আসছে। কোথা থেকে আসছে বলতো? ওই যে ওই পুকুর থেকে পানা পচা গন্ধ আসছে। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশাল আয়তন একটা জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রকারের মতো দাঁড়িয়ে আছে। চলুন বাবু, ওখানেই আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। আপনারা এখানেই বিশ্রাম করুন, আমি 1 কলসি জল দিয়ে যাচ্ছি। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনার 2 বন্ধুর একজন পানরসিক ও অপরজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। ঘরে পৌঁছেই মেঝের ওপর কোনো রকমের শতরঞ্জির আবরণ পড়তে না পড়তেই একজন নিজেকে তার উপর বিস্তৃত করে নাসিকাধ্বনি করবেন ও অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন। ওরে বাবা, এ তো দেখছি মশাদের সবচেয়ে বড় কুলিন ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিক্স মশা। ওহ কি গরম! যাই একটু ছাদে উঠি। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতেই অলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে
অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে এক অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যুর সুষুপ্তিমগ্ন মায়াপুরীর কোনো এক গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপোর কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। কি হলো? এ আমি কি দেখলাম? না না, মনে হয় আমার চোখের ভ্রম। যাই, নিচে চলে যাই। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন যে এক সময়ে দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতেই পারবেন না। অবশেষে এই রাত্রির দেশে সকাল হলো। এরা তো এখনো ঘুমাচ্ছে। যাই, এই সময় সেই পুকুর থেকে গিয়ে মাছ ধরে আনি। বেলা বাড়বে। ওপরে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করার জন্য বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। আপনাকে সন্তুষ্ট করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো এক ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার ওপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে উঠবেন। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠছে, আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসি কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের তা আপনি বুঝতে পারবেন না। তার মুখে শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার করে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকেই অপরিচিতর সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। একটু অপ্রস্তুত ভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে যে কোথাও থাকতে পারে তা বিশ্বাস করতে পারছি না। এসো বন্ধু এসো, একটাও মাছ ধরতে পারলে না? তা তোরা এ কথা কি করে জানলি? কে আবার বলবে, এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। যামিনী? সে আবার কে? আরে ওই যে পুকুর ঘাটের মেয়েটা, ও তো আমার আত্মীয়। আজ দুপুরে খাওয়াটা তো ওদের বাড়িতেই হবে। তার মানে কাল রাতে ওই বাড়িতে যে ছায়ামূর্তি দেখেছিলাম সেটা ওই মেয়েটার। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি তা আগেই লক্ষ্য করেছেন।
শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। মা যামিনী, একটু শুনে যা। মা যামিনী, কোথায় গেলি? প্রত্যেকবার ফিরে আসার সাথে তার মুখের বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠছে মনে হবে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাক দেবে, একটু এখানে শুনে যাও মনিদা। বল যামিনী। মা তো কিছুতেই শুনছে না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। ও, সেই খেয়াল এখনো? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকাচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না। রেগে মাথা খুঁড়ে এমন এক কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। এ তো বড় মুশকিল দেখছি। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। ও যামিনী, কোথায় গেলি মা? ওরা কি ফিরে গেল? তুমি একবারটি চলো মনিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা, তুই যা, আমি আসছি। এ এক জ্বালা হয়েছে যা হোক। বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। ব্যাপারটা কি বলতো? ব্যাপার আর কি, নিরঞ্জন বলে এক দুঃসম্পর্কের বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ বুড়ি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে বুড়িকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগরপুরীর ভেতরে বসে সেই আশায় দিন গুনছে। নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাছোড়বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুঁটে কুড়িনি মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বলে কে? বললে বিশ্বাসই করবেন না, আর বিশ্বাস যদি করেন তাহলে তো এক্ষুনি দম ছুটে অক্কা। কে মিছিমিছি পাতকের ভাগী হবে? যামিনী নিরঞ্জনের কথা জানে? তার জানে না, কিন্তু মার কাছে বলবার তো উপায় নেই। যাই, কর্মভোগ সেরে আসি। চলো, আমিও যাই। তুমি যাবে? হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের? সংকীর্ণ ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছাবেন মনে হবে ওপরে নয়, মাটির তলায় সুরঙ্গেই বুঝি তার স্থান। একটিমাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটা ভাঙা তক্তপোষে ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। তক্তপোষের পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কে নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা। তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে। কিছুতেই যে নিশ্চিন্তি হয়ে মরতে পারলাম না। এবার তো আর অমন করে পালাবি না? না মাসিমা, আর পালাবো না। মুখ না তুলেও মনির বিমূঢ়তা
ও আরেকটি স্থানুর মতো মেয়ের মুখের স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন, কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দন হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোটরের ভেতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। আপনি অনুভব করবেন, তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই পেটপুরি পাহারা দিয়ে দিন গুনছি। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন। চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথায় যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে। ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন মেয়ে হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবু মুখে ওর রানী। এই শ্মশানের দেশ 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ধুঁকছে। এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কিনাই করেছে। একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও চোখ তুলে একবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না। যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি তো মরেও শান্তি পাবো না। আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। তারপর বিকেলে গরুর গাড়ি আবার দরজায় এসে দাঁড়াবে। আপনারা 3 জনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপ টিপ যে পড়ে রইলো। থাক না, এবারে পারিনি বলে তেলেনা পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। গাড়ি চলবে। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মড়কে এক দুর্বার বন্যা তেলেনাপতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনাই করবেন। সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না। তার চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কানে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন, ফিরে আসবো, ফিরে আসবো। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছাবেন, তখনও আপনার মনে তেলেনাপতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। ছোটখাটো বাধা বিলম্বিত কটি দিন কেটে যাবে। মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না। তারপর একদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপতায় ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন। সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়ার শীতে লেপতোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। থার্মোমিটারের পারা জানাবে 105 ডিগ্রি। তা ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন? আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন।
বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ ও মনের অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যেই হয়ে গেছে। অস্ত যাওয়ার তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্নের মতো মনে হবে। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যিই নেই। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ, ধ্বংসপুরের ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে।